একটাই কথা বলে, আমাকে এড়াতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন এবং সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস সিরিজের আরেকটি এপিসোডে। চলছে রমজান মাস, খুবই পবিত্র একটা মাস। এই পবিত্র মাসে রাত্রের ঠিক 11:59 আপনাদের একটু এন্টারটেইন করার জন্য নিয়ে এসেছি কিছু রহস্যময় ভৌতিক ঘটনা। আশা করি ঘটনাগুলি আপনাদের ভালো লাগবে এবং পুরোটা সময় জুড়ে আমি সাইরাক্স থাকছি আপনাদের সাথে। তো বেশি কথা না বলে আর সময় নষ্ট না করে চলুন আমরা আমাদের ঘটনাগুলিকে শুনতে থাকি। আমি জুহাইরিয়া, তখন নবম শ্রেণীর ছাত্রী। আমাদের এই পৃথিবীর বাইরে আরও অনেক কিছুই আছে, এই সত্যিটা আমি সেদিন বুঝতে পেরেছিলাম। যতই অবিশ্বাস করি না কেন, এক অদৃশ্য জগৎ কখনো কখনো মানুষের জীবনে হানা দেয়, আর তখন যুক্তি তর্ক সব পেছনে ফেলে আমরা কেবলই অসহায় বোধ করি। কথা না বাড়িয়ে সোজাসুজি ঘটনার গভীরে ঢুকে পড়ে ভালো। সেদিন দুপুরে অনলাইন ক্লাস চলছে। হঠাৎই আব্বুর ফোনে খবর এলো আমার নানু ভীষণ অসুস্থ। এমন একটা ফোন কল আমাদের সবার জন্য অশনি সংকেত হয়ে এলো। আব্বু আর আম্মু দুজনেই নানুকে দেখতে ছুটলেন হাসপাতালে। ঘণ্টাখানেকের মধ্যেই সেই মর্মান্তিক সংবাদ এসে পৌঁছালো, নানু আর নেই। আমরা সবাই দ্রুত তার বাড়ি গেলাম। শোকের ছায়া নেমে এলো সবার মন জুড়ে। কিন্তু সেই শোক কিছুদিন পর আরো গাঢ় হয়ে অন্যরকম এক অভিজ্ঞতার হাত ধরে আমাদের জীবনে প্রবেশ করল। ফেরার কয়েকদিন পর থেকেই আমার আম্মু ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। এই অসুস্থতা কোনো সাধারণ জ্বর সর্দি নয়। ওষুধে কিছুতেই কাজ হচ্ছিল না। শরীর ক্লান্ত, মনে অস্বস্তি, সবকিছু অচেনা আর অজানা হয়ে উঠছিল। রাতের পর রাত ঘুম ভাঙছিল তার। আমরা সবাই টেনশনে ছিলাম। ঠিক এই সময়েই আমার মামা এলেন। মামা জিন সংক্রান্ত ঝাড়ফুঁকের কাজ করতেন, যদিও সবার জন্য নন, বিশেষ কিছু মানুষকে সাহায্য করেন। মামা আম্মুকে দেখে বললেন, সমস্যাটা এমন কিছু সহজ নয়, কিছু তো লেগেছে। এরপর দোয়া পরে পানিতে ফু দিয়ে আম্মুর মুখে আর চোখে ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আম্মু চিৎকার করে উঠলেন, জ্বলে যাচ্ছে, চোখ জ্বলে যাচ্ছে, চোখে আগুন লেগে যাচ্ছে। আমরা সবাই আতঙ্কে জমে গেলাম। এ কেমন প্রতিক্রিয়া? মামা শান্তভাবে আম্মুকে ধীর করার চেষ্টা করলেন। তারপর নিয়মিত ঝাড়ফুঁক চালু হলো। ধীরে ধীরে আম্মু একটু সুস্থ হতে লাগলেন, যদিও পুরোপুরি স্বাভাবিক হতে বেশ সময় লাগলো। একদিন সন্ধ্যাবেলা বড় মামা ঝাড়ফুঁক করতে এলেন। দিন গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছিল, আর আমি একদম ভুলেই গিয়েছিলাম বাইরে রোদে দেওয়া কাপড়গুলো তুলতে। তাড়াহুড়ো করে কাপড় আনতে বেরোতেই বড় মামার ঝাড়ফুঁকের মাঝখান দিয়ে আমি হেঁটে গেলাম। আমি তখনই বুঝতে পারিনি কি বড় ভুলটা না করে ফেলেছি। ঠিক সেই মুহূর্তেই যেন একটা শীতল শিহরণ আমার গায়ে ছড়িয়ে পড়ল। বুক ধড়ফড় করতে লাগলো, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। মামার দিকে তাকিয়ে কাপা গলায় বললাম, মামা, আমার কেমন যেন লাগছে, খুবই অস্বস্তিকর। মামা দেরি না করে আমার মাথায় হাত রেখে কয়েকবার ফু দিলেন, আর তখনই আমার পা দুটো টলমল করে উঠল। শরীরটা ভারী হয়ে গেল। আমি ধপ করে মাটিতে বসে পড়লাম, আর কোনো অনুভূতি কাজ করছিল না আমার। চারপাশের শব্দগুলো তখনও শুনতে পাচ্ছিলাম। আম্মু, আব্বু, মামা সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। মামা উদ্বেগ মিশ্রিত কণ্ঠে আমাকে ডাকছিলেন,
মা, কি হয়েছে? একটু কথা বলো প্লিজ। কিন্তু আমি কিছুতেই নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ ফেরাতে পারছিলাম না। ভেতরে ভেতরে কাঁদতে ইচ্ছা করছিল। হঠাৎই জোরে জোরে কেঁদে ফেললাম, কিন্তু কেন কাঁদছি আমি নিজেও জানি না। শ্বাস দ্রুত ওঠানামা করছিল, মনে হচ্ছিল কেউ যেন আমার গলা চেপে ধরেছে। মামা তখন আমার কানের কাছে এসে খুব নরম স্বরে ফিসফিস করে বললেন, শোনো, তুমি যে হও না কেন, এবার যাও, আমার মায়ের কোনো ক্ষতি করো না, তোমার জন্য যা ভালো তাই করো, চলে যাও। তিনি বারবার এমন বলছিলেন, কিন্তু আমি তখনও নিস্তেজ হয়ে পড়েছিলাম অন্য কারো নিয়ন্ত্রণে। আমার চোখ দুটো হঠাৎ বন্ধ হয়ে গেল, পুরো শরীরটা নিস্তেজ হয়ে শিথিল হয়ে এলো, হাত পা নাড়াতে পারছিলাম না। এর অনেকক্ষণ পরে আস্তে আস্তে আমার জ্ঞান ফিরে আসলো। প্রায় 5-10 মিনিট এমন হবে। মামা ফু দিয়ে আর দোয়া পরে আমার মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন। ধীরে ধীরে আমার শরীর হালকা হতে শুরু করলো, নিঃশ্বাসটা স্বাভাবিক হলো, কিন্তু নিজের থেকে উঠে বসতে অনেকক্ষণ লেগে গিয়েছিল। একটা ভয়াবহ ক্লান্তি আমাকে পুরো গ্রাস করে ফেলেছিল। প্রায় 1 ঘন্টা ধরে আমি এমনভাবে নিস্তেজ হয়ে পড়েছিলাম। সে অভিজ্ঞতা আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনে সে রাস্তায়, যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশে আছে বড় একটা ঝোপ। এখন আমি সেই জায়গার আরও একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। একদিন এক রিকশাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30টার মতন হবে। আমরা জানি যে গ্রামে 9টা-10টার দিকে প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টায় সেখানে একেবারেই জনমানবহীন ছিল। তারা দুইজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখলো যে কালভার্টের ওপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনে অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশকে রেখে গেল। লোকটি রিক্সাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটিকে বলল, আমাকে আমার ভাড়াটা দিয়ে দেন, আমি এইসব লাশ মাস নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে ভাড়া 100 টাকা বেশি দেব। এই কথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হয়ে যায়। তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। হঠাৎ কেউ অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরও কিছু অংশ সরাতে দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরে পশমের মতো। এইটা দেখেই লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর একবারই সামনে গিয়ে পড়ে। তার কথা শুনে লোকজন সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। এমনকি সেই লোকটিকেও সেখানে পাওয়া গেল না। পরদিন সকালে সেই কালভার্টের নিচে সে লোকটির লাশ পাওয়া যায়।
লাশটি ছিল কাদায় অর্ধেক গাড়া অবস্থায়। ঢাকার মতিঝিলের বেশ জনপ্রিয় আবাসিক এলাকা, যেটি ডক্টর মোতালেব নামক একজন ডাক্তারের চেম্বারে ঠিক পেছনে তার বাড়ির সামনের গলিতে। সেই গলিরই একটা ঘটনা শেয়ার করছি সবার সাথে। আমাদের বাড়ির সামনের গলিতে এমন ঘটনা ঘটার কথা শোনা গেছে, গলিটা এমন যে রাস্তা থেকে দেখলে গলির শেষ মাথার সিঁড়ি, গলির দুই দিকে দুইটা বাড়ি। আজ থেকে প্রায় 14-15 বছর আগে ঘটনাটি প্রত্যক্ষ করে ডান পাশের বাড়ির নিচতলার একটি মেয়ে। একদিন রাতে ওই মেয়েটা ঘুমাচ্ছিল। রাত্রে প্রায় 4টার দিকে মেয়েটা একটা মহিলার পায়ের নুপুরের আওয়াজ পায়। নাচিয়েরা পায়ে যে নুপুর পরে, সেই নুপুরের আওয়াজ। তবে সে তা পাত্তা দেয়নি, ভেবেছে ঘুমের মধ্যে কি না কি শুনছে। এসব ভেবেই ঘুমিয়ে পড়ে সে। পরদিন রাত্রে একই সময় সে আবারও একই আওয়াজ পায়। এবার সে একটু আগ্রহী হয়। তার রুমের একটা জানালা ওই গলির দিকে মুখ করেছিল। জানালা খুলে তাকালে গলির অনেকখানি দেখা যায়। সে জানালা খুলতেই তার রুম আলোতে ভরে যায়। আলো সয়ে এলে সে দেখতে পায় গলিতে একটা মহিলা সাদা নাচের কাপড় পরে নুপুর পায়ে হাঁটছে। ওই কাপড়ের উজ্জ্বলতায় পুরো গলি আলোতে প্রায় ভরে গেছে। মহিলাটা গলির এ মাথা থেকে একবার ও মাথায় যাচ্ছে আর আসছে, আর তার মুখে ছিল এক অদ্ভুত হাসি। তবে তার চোখ ছিল ভয়ানক, ঠিক গোলাকার, মনি হালকা সাদা এবং লম্বাটে। মেয়েটা হঠাৎ করে মহিলাটার চোখের দিকে তাকাতেই সম্মোহিত হয়ে যায়, যেন ওই চোখ তাকে এখনই গিলে খাবে। এভাবে মহিলা এবং মেয়েটা পরস্পরের দিকে তাকিয়ে থাকে। এভাবে কিছু সময় পর ওই মেয়েটার মা ঘুম থেকে জেগে ওঠে, আর মেয়েকে ওভাবে জানালার বাইরে তাকিয়ে থাকতে দেখে ডাক দেয়, কিন্তু মেয়েটা সম্মোহিত হয়ে থাকে। তখন তার মা তাকে একটা ধাক্কা দেয়। সেই ধাক্কা খেয়ে মেয়েটা হকচকিয়ে ওঠে। আবার যখন সে জানালার বাইরে তাকায়, তখন সে দেখে সেই মহিলাটি আর নেই। ফজরের আজান শুরু হয়ে গেছে। মেয়েটা পরের দিন তার মাকে সব কথা বলে, কিন্তু তার মা পাত্তা দেয় না। সেদিন রাতে তার মা একই ঘটনার শিকার হয়, কিন্তু সেদিন তার মেয়ে আগে থেকেই জেগেছিল বলে তার মা বেঁচে যায়। তারা চলে যাওয়ার পর যখন নতুন ভাড়াটিয়া আসে, তারাও একই ঘটনা দেখে, কিন্তু যেভাবে ঘটনাটা শুরু, ঠিক সেভাবেই শেষ হয়ে যায়। ওই মহিলাকে আর দেখা যায় না, তবে প্রায় রাতে সেই নুপুরের আওয়াজটা ঠিকই পাওয়া যায়। যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না, তাদেরকে আজ একটা সত্য ঘটনা শোনাব। আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম। আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখনো অফিস শেষ করে সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ, হালুয়াঘাট, মোটামুটি 6 ঘন্টার রাস্তা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলো। আমাদের বাজারে যেতে যেতে রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্যকালের বন্ধু। আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলে আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। বাজারে আমার বাসা। বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গিয়েছে।
আমি 2টা সিগারেট কিনে কদমতলী রওনা হলাম। বাজার থেকে কদমতলী মাত্র 1 কিলোমিটারের রাস্তা। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুটো মিলে একটা অদ্ভুত আলো আঁধারে খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি একা একা। কিছুটা ভয়ও লাগছে। এমন রাতে একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশিই মনে পড়ে। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করছে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-একটা কাক বড্ড বেসুরে কণ্ঠে কাকা করছে। মনে হচ্ছে কোনো মাংসকেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলীর কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা, ঠিক সেই জায়গায় চলে আসলাম। এখান থেকে আমাদের যেই জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা, সেই জায়গাটা তো স্পষ্ট দেখা যায়। আমি কাউকে দেখতে পেলাম না। মনের ভেতর একটা ভয় জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনে যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গায় বাম দিকের কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যা ধরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এখানে নাই। আমি সোজা কদমতলে গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করে যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে, মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম আমি। কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত 20 দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটি ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকেই কান্নার আওয়াজ আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে, যেন আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হয়ে গেলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলল, সুভাষ তো ময়মনসিংহ গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরো পরে। মার মুখে এই কথাটা শুনে আমি তো অবাক। তাহলে আমাকে কোন সুভাষ বলল কদমতলী যাওয়ার জন্য? বিষয়টা ভেবে আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। শেষে আম্মা যা বলেছিল তা ছিল এইরকম: 88 সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলী নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কোনো আর উঠতে পারেনি। সেই থেকে এখনো মাঝে মাঝে অনেকে কদমতলীতে সেই কান্নার শব্দ পায়। মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি বিরক্ত ভাব নিয়ে দরজাটা খুললাম। দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে? দরজার ওপাশ থেকে আকাশ একগাল হেসে বলল, দোস্ত, অনেকদিন তোকে দেখি না, তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথে কাটাবো। আকাশ আমার ছোটকালের বন্ধু। আমরা একই সাথে বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি। প্রায় 1 মাস হতে যাচ্ছে। আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য এত রাতে সে চলে আসবে বাসায়, তা তো ভাবতেই পারছি না। এই না হলে বন্ধুত্ব। তুই কি বাইরে দাঁড়িয়ে থাকবি? ভিতরে আয়, গল্প করি 2 বন্ধু মিলে সারা রাত।
তখন আকাশ বলল, না রে দোস্ত, ঘরে বসবো না, চল বাইরে থেকে কোথাও ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেও না সন্ধ্যার পর তুই ভূতের ভয়ে বাসায় বাইর হতি না, এখন কি? আমার এই কথা শুনে আকাশ একগাল হেসে উত্তর দিল, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে তাই না রে? হঠাৎ করে আমি বলে উঠলাম, আচ্ছা তোর হয়েছে কি বলতো, আসবার পর থেকে এত চুপচাপ কেন? আকাশ মৃদু হেসে বলল, না এমনিতেই, এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম, সারা রাত ছিলামও একা, কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, একা ছিলি, ভয় করছিল, এগুলি মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাড়ির বাইরে? কেন, বাসা থেকে কি তোরে বের করে দিছে? আকাশ বলল, না রে, বাইর করেনি। আর বাইর করবে কেন, আমি নিজে বের হয়ে এসেছি। তখন আমি কোশ্চেন করলাম, কিন্তু কেন, তুই বেরিয়ে হয়েছিস কেন? তখনই আকাশ আমার হাতটা ধরে বলল, দোস্ত, আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কাঁদতেছে, আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার জন্য যেন কান্নাকাটি না করে। ওর এসব কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আমি তো তোর কোনো কথাবার্তা কিছুই বুঝতেছি না, কি সব বলছিস পাগলের মতো? বাসা থেকে কেন বের হয়েছিস, কি হয়েছে? চল তোকে বাসায় দিয়ে আসি। তখন আকাশ বলল, না রে দোস্ত, আজকে আর বাসায় যাব না, পরে আরেকদিন বাসায় যাব, তুই একটু যাবি দোস্ত, আম্মু খুব কান্নাকাটি করছে। একথা বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। এখন রাত 3:30। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতেই আনা যায়নি। ওকে বলেছিলাম, তুই গিয়ে আমার রুমে বস, আমি খালাম্মাকে বলে দিয়ে আসছি আমার কাছে আসিস এবং ভালো আছিস। সে তাও করেনি, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বাইর হওয়ার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে। কি ঘটেছে কিছুই বুঝছি না। আকাশের কান্নার জন্য আমি বাধ্য হয়ে এত রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কাঁদছেন। আমি খালাকে কিভাবে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। আমার কাছে সবকিছু এলোমেলো লাগছে। পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। বাড়িতে অনেক মানুষ। পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে। আমার আস্তে আস্তে বোধ শক্তি লোপ পাচ্ছে। এ আমি কি শুনছি? আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশে তো তার বাসায় আমাকে আসতে বলল। কিছুক্ষণ পরে আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। শেষবারের মতো আকাশকে দেখলাম আমি। আমার পুরো পৃথিবী দুলে উঠল। মনে হচ্ছে সবকিছু দুলছে। চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি।
হঠাৎ শুনলাম দূরে কে যেন কান্না করছে। তার মাঝে কে যেন বলছে, আম্মুকে বলিস আমি ভালো আছি। তো এরই সাথে শেষ হয়ে গেল আজকে আমাদের ভয় সিরিজের পর্বটি। কেমন লাগলো আজকে আমাদের ঘটনাটি জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট সেকশনে। আর পরবর্তী পর্বে আপনি কেমন ঘটনা শুনতে চান সেটাও আমাদের অবশ্যই জানাবেন। আর আপনি যদি চান আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের মেইল ভয় এ হরর পডকাস্ট @gmail.com এ পাঠিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সবাই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর ইবাদত করবেন, কারণ এরকম পবিত্র মাস ভাগ্যে সবার থাকে না। গত রোজা যারা বেঁচে ছিল, এই রোজায় অনেকে হারিয়ে গেছে। তো এত পবিত্র একটা মাস পেয়ে আল্লাহর ইবাদতে নিজের সবটা সময় দিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভয়ের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। This is your host Cyrox signing out.